বিজয় 25 বছর বয়সী এক অনাথ যুবক। গ্রামের মন্দিরের পরিষ্কারের কাজ করে সে যা পেত তা দিয়ে সে তার জীবন চালাতো। বিজয় তার বাবা মাকে দেখেনি, কিন্তু সে গ্রামের মানুষের কাছে শুনেছে যে তার মা একজন চোর ছিল, আর এজন্য লজ্জায় তিনি গ্রাম থেকে পালিয়ে যান। আর তার বাবা স্ত্রীর শোকে সন্ন্যাস ব্রত নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। আর এ কারণেই বিজয়কে গ্রামের কেউই ভালো চোখে দেখত না, আর তার সমবয়সীরা তাকে নিয়ে বিদ্রূপ আর তামাশা করত। একবার সেই রাজ্যের রাজা শিকারে বের হয়েছিলেন। পথিমধ্যে হঠাৎ তার বুকে ভীষণ ব্যথা শুরু হলো, আর তাই রাজা সেই মন্দিরে বিশ্রাম নিতে যায়। ধীরে ধীরে রাজা আরো অসুস্থ হয়ে গেল। বিজয় তা দেখতে পেয়ে গ্রামের এক বৈদ্যকে ডেকে নিয়ে আসে। বৈদ্যের দেওয়া ঔষধ আর বিজয়ের দেখভাল করার কারণে রাজা দ্রুত সুস্থ হয়ে উঠলেন। রাজা বিজয়ের উপর ভীষণ খুশি হলেন। তিনি বিজয়কে প্রচুর স্বর্ণ মুদ্রা এবং হিরে উপহার দিলেন। রাজার দেওয়া এতগুলো স্বর্ণ মুদ্রা আর হিরে দেখে বিজয় মনে মনে ভাবতে লাগলো, এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে ঘরটা মেরামত করে নিলে ভালো হবে। বিজয়ের ঘরটি পুরোপুরি ভেঙে গিয়েছিল, আর সেটা ঠিক করার জন্য তার কাছে এতদিন কোনো টাকাও ছিল না। কিন্তু ঘর ভালো করতেই সব টাকা শেষ হয়ে যাবে। এই স্বর্ণ মুদ্রা দিয়ে আমি ছোট্ট একটা দোকান খুলবো, তাতে আমার প্রতিদিনের রোজগারও হবে, আর কিছুদিন পর আমি এই ঘরটিও ঠিক করে নিতে পারবো, আর তারপর ভালো কোনো মেয়ে দেখে বিয়েও সেরে ফেলবো। রোজগারের টাকা জমিয়ে কয়েকদিন পরেই সে মিস্ত্রিকে তার ঘরটিও মেরামত করার জন্য বলল। বিজয়ের ঘরের পেছনের দেয়ালটি পুরোপুরি ভেঙে গিয়েছিল। সেটি ঠিক করার জন্য একজন মিস্ত্রি সেই দেয়ালটির নিচে খুঁড়তে শুরু করলো। মিস্ত্রি যখন দেয়ালের নিচে মাটি খুঁড়ছিল, ঠিক তখনই সেখান থেকে ভয়ঙ্কর এক আওয়াজ আসতে শুরু করলো। মিস্ত্রি ভালো করে শুনে বুঝতে পারলো কেউ যেন তাকে বলছে, চলে যাও, চলে যাও এখান থেকে, আমি ঘুমোচ্ছি, আমাকে বিরক্ত করো না। যদি আমি এখান থেকে বের হই তাহলে কাউকেই ছাড়বো না। সব মিস্ত্রিরাই এই আওয়াজ শুনে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। বিজয়কে বলল তারা আর সেই ঘরের কাজ করবে না। এদিকে বিজয় চিন্তায় পড়ে গেল। তার ঘরের মেরামতের কাজও এখনো শেষ হয়নি। কি করবে ভেবে পাচ্ছিল না সে মনে মনে চিন্তা করলো, যেভাবেই হোক ঘরের বাকি কাজ আমাকে শেষ করতেই হবে। ঘরের বাকি কাজ ঠিক করার জন্য বিজয় সেই ভাঙা দেয়ালটির কাছে চলে যায়। কাজ করতে করতে হঠাৎ সে বুঝতে পারলো দেয়ালের পাশে কোনো এক মহিলা বসে আছে, আর সেই মহিলা মাথায় ঘোমটা দিয়ে কাঁদছিল। বিজয় ভীষণ ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি আপনি এখানে কাঁদছেন কেন? আর আপনি আমার ঘরের ভিতরে ঢুকলেনই বা কি করে? আমি তোমাকে যতটুকু পারি সাহায্য করব, কিন্তু তারপরও তুমি এভাবে কেঁদো না। বসে থাকা মহিলাটি বলল, কখনো কি তোমার মায়ের কথা মনে পড়ে না? কখনো কি তোমার মাকে দেখার জন্য মনে চায় না? তুমি কি জানতে চাও না যে হঠাৎ তোমার মা তোমাকে ফেলে কোথায় চলে গিয়েছিল? আমার বাবা মার সম্পর্কে কথা বলতে আমি একদমই পছন্দ করি না। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন, আর না হলে আমার ঘর থেকে দয়া করে বেরিয়ে যান। হঠাৎই সেই মহিলা চিৎকার করে বলে উঠল, এটা আমার ঘর, আমার এই ঘর আমি আমার নিজের রোজগার করা পয়সা দিয়ে বানিয়েছি। আর সেই মহিলা তার মুখ থেকে ঘোমটা সরিয়ে ফেলল। মহিলার চেহারা দেখে বিজয়ও ভয়ে চিৎকার করে উঠল, কেননা সেই মহিলাটি কোনো মহিলা ছিল না, সে ছিল একটি কঙ্কাল। শাড়ি পরে এই কঙ্কালটি দেয়ালের পাশে বসে বিজয়ের সাথে এতক্ষণ কথা বলছিল। বিজয়ের ভীতু চেহারা দেখে সেই কঙ্কালটি বলল, বাবা বিজয়, এত বাহাদুর একজন মহিলার ছেলে হয়েও তুই ভয়ে কাঁপছিস? আরে তুই ওই ইন্দ্রাবতীর ছেলে যে মরার পরেও কখনো কোনো খারাপ কাজ করেনি। আমার বাবা মার সম্পর্কে কথা বলতে আমি একদমই পছন্দ করি না। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন, আর না হলে আমার ঘর থেকে দয়া করে বেরিয়ে যান।
সেই মহিলা কঙ্কালটি কাঁদতে শুরু করলো আর তাকে দেখতে আগের থেকেও আরো ভয়ানক লাগতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, বিজয় বাবা, বাবা আমার, আমি তোর মা, আর আমি একমাত্র যে এই দেয়ালের নিচে বসেও তোর জন্য সব সময়ই আশীর্বাদ করতাম। আমি তোকে অনেকদিন না খেয়ে শুয়ে থাকতে দেখেছি, গ্রামের মানুষেরা তোকে নিয়ে হাসি তামাশা করেছিল, সেটাও দেখেছি, কিন্তু আমি তোকে কোনো সাহায্য করতে পারিনি, কেননা আমি এই দেয়ালের নিচে চাপা পড়েছিলাম। এখন আমি বাইরে চলে এসেছি, তুই নিজেকে এখন আর একা ভাবিস না, কেননা তোর এই মা এখন থেকে তোর সাথে আছে। বিজয় সেই কঙ্কালের কথা শুনে ভীষণ অবাক হয়ে গেল আর সে বলল, তুমি আমার মা? তাহলে তুমি সেই যে সবকিছু চুরি করে আমাকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলে? না না বিজয়, এসব মিথ্যে কথা। আমি তোকে অনেক কষ্টে লালন করেছিলাম, আর তোর বাবা ছিল প্রচন্ড নেশাখোর আর চোর। তোর যখন 5 বছর বয়স, তখন তোর বাবা আমার কষ্টের টাকা দিয়ে বানানো এই ঘরটি বিক্রি করার জন্য আমাকে বলতে শুরু করে। তিনি রোজ আমাকে মারতেন আর আমাকে দলিলে স্বাক্ষর করার জন্য বলতেন, কিন্তু আমি তোর ভবিষ্যতের কথা ভেবে কখনোই তার কথায় কান দেইনি। আর এভাবেই একদিন রাতে যখন আমি ঘুমোচ্ছিলাম, তখন তোর বাবা এসে ছুরি দিয়ে আমাকে মেরে ফেলেন আর বলতে থাকে, এই ঘরের জন্যই তুই আমার সাথে ঝগড়া করতি, তাই না? আজ দেখ, তোকে আমি এই ঘরের নিচেই পুঁতে ফেলবো। আর তিনি আমাকে ঘরের মধ্যে মাটি চাপা দিয়ে পুঁতে দেন আর সেখানে ইট দিয়ে এই দেয়ালটি তৈরি করে দেন। আর তোর বাবাও তোকে এই ঘরের মধ্যে একা ফেলে রেখে পালিয়ে যায়। বিজয় সব কথা শুনে ভীষণ রেগে গেল আর মায়ের জন্য তার ভীষণ দুঃখ হলো। দুজনে যখন কথা বলছিল, ঠিক তখনই সে দেখলো দরজার বাইরে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। বাবা বিজয়, আমি তোর বাবা সূর্যপ্রতাপ। আমি অনেকদিন ধরেই আজকের এই দিনের অপেক্ষায় ছিলাম। শুনেছি রাজামশাই তোকে অনেকগুলো স্বর্ণ মুদ্রার হিরে দিয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি। বাবা, আমি এখন বুড়ো হয়ে গেছি, এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। এই বয়সে তোমার সাহায্যর ভীষণ প্রয়োজন আমার বাবা। নিজের বাবাকে সামনে দেখতে পেয়ে বিজয় ভীষণ রেগে গেল আর বলল, আমি জানি তুমি এখানে কেন এসেছো। ছোটবেলায় তো আমাকে একা ফেলে রেখেই চলে গিয়েছিলে, আর আমার মাকেও তুমি হত্যা করেছো আর দেয়ালের নিচে মাটি চাপা দিয়েছো। তুমি কি করেছো আমি কিছুই জানি না। আর তুমি যখন জানতে পারলে যে রাজা আমাকে অনেক ধন সম্পদ উপহার দিয়েছেন, এখানে আমার সাথে থাকার জন্য চলে এলে, তাই না? হ্যাঁ, তোর কথাই ঠিক। আমি তোর মাকে মেরে এই ঘরের মধ্যে পুঁতে রেখে দিয়েছিলাম। এবার তোর পালা, তোকেও মেরে এই ঘরের মধ্যে গেড়ে দেব, আর তোর এই ধন সম্পদ আমার হয়ে যাবে। বিজয়ের মুখে এসব কথা শুনতে পেয়ে সূর্যপ্রতাপও অনেক রেগে গেলেন আর তিনি তার হাতে থাকা লাঠিকে দিয়ে বিজয়ের মাথায় জোরে আঘাত করলেন। বিজয় সাথে সাথে মাটিতে পড়ে গেল। লাঠির প্রচন্ড আঘাতে বিজয় পুরোপুরি অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু বিজয়ের কঙ্কাল মা এসব কিছু দেখছিলেন। তিনি সূর্যপ্রতাপের সামনে চলে এলেন আর বলল, তোর এত বড় সাহস, তুই আবার ছেলেকে মারলি? এবার দেখ আমি তোর কি অবস্থা করি। সূর্যপ্রতাপের শরীর শূন্যে ভেসে উঠল আর দেয়ালে জোরে জোরে ধাক্কা খেতে লাগলো। সে পুরো শরীরে আঘাত পাচ্ছিল আর সে ব্যথায় জোরে জোরে চিৎকার করত, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিছুক্ষণ পর কঙ্কাল মা সূর্যপ্রতাপের ডান হাতটি তার শরীর থেকে আলাদা করে দেন আর বলেন, এই হাত দিয়ে তুই আমার ছেলেকে মেরেছিলি না? সূর্যপ্রতাপের বাম পাটিও তার শরীর থেকে আলাদা করে দিলেন। কঙ্কাল মা আবারও বলল, এই পা দিয়ে হেঁটে তুই আমার ছেলেকে মারতে এসেছিস, তাই না? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সূর্যপ্রতাপ ব্যথার চোটে জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর তার চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা সেখানে এসে ভিড় জমায়। তখন কঙ্কাল মা বলল, পুরো গ্রামের লোকদের সামনে তোর সব দোষ স্বীকার কর, না হলে তোকে কেটে কেটে টুকরো করে দিব।
আমাকে ক্ষমা করে দাও ইন্দ্রবতী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। শোনো গ্রামবাসীরা, আমি লোভে পড়ে এই গ্রামে এসে অনেক চুরি ডাকাতি করেছি, আর তা দিয়েও যখন আমার মন ভরেনি তখন আমি ইন্দ্রাবতীর কষ্টে গড়া এই ঘরটিও বিক্রি করার চেষ্টা করি। কিন্তু যখন ইন্দ্রাবতী বিজয়ের কথা ভেবে দলিলে স্বাক্ষর করলো না, তখন আমি তাকে মেরে দেয়ালের নিচে পুঁতে দেই আর অন্য এক মহিলাকে বিয়ে করে পাশের গ্রামে ছদ্মবেশ নিয়ে বসবাস শুরু করি। কিছুদিন আগে আমার সেই স্ত্রী মারা যায়। এখন আমার কাছে বেঁচে থাকার মতো কিছুই নেই। আর আমি তখনই জানতে পারি যে বিজয় রাজার কাছ থেকে অনেক ধনরত্ন পেয়েছে। তাই আমি বিজয়ের কাছে চলে আসি। আমি ভেবেছিলাম যে বিজয়কেও তার মায়ের মতো মেরে রাজার দেওয়ার সম্পত্তির মালিক হব, আর বাকি জীবন আরাম আয়েসে কাটিয়ে দিব। সূর্য প্রতাপের কথা শুনে গ্রামের সবাই তাকে ঘৃণার চোখে দেখতে লাগলো। এই মধ্যে বিজয়েরও জ্ঞান ফিরে আসলো। সব কথা শুনে নিজের বাবার প্রতি তারও অনেক ঘৃণা হতে শুরু করলো। বিজয়, এখন আমার যাওয়ার সময় হয়েছে বাবা। তোর উপর আমার সব সময়ই আশীর্বাদ থাকবে। তুই যেন সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারিস, আর আজকের পর তোর জীবনে আর কোনো দুঃখ কষ্ট আসবে না। কথাটি বলে কঙ্কালটি অদৃশ্য হয়ে যায়। বিজয় তার বাবা আর তার মায়ের সৎকারের কাজ সম্পন্ন করলো। বিজয়ের বাবা মার মুক্তি হয়েছে, আর তাদের আশীর্বাদে বিজয়ের জীবনে খুশি চলে আসে। কঙ্কাল মার আশীর্বাদের কারণে বিজয়ের জীবন সুখে শান্তিতে ভরে উঠল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর এমন মজার মজার গল্পের ভিডিও দেখতে আমাদের ইমন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলো না কিন্তু। বাই বাই।